মাঝরাতে পানি খেতে উঠে নিজের স্বামীকে মেজো ভাবির ঘর থেকে বের হতে দেখে চমকে উঠল রাহেলা। মেজো ভাইয়া 3 দিন হলো ঢাকায়, এখন ভাবি একা ঘরে। তার স্বামী এত রাতে মেজো ভাবির ঘরে কি করতে গিয়েছিল বুঝতে কিছু বাকি থাকে না তার। এই ঘরের দিকে স্বামীকে আসতে দেখে দরজা ভিজিয়ে দিয়ে বিছানায় উঠে ঘুমানোর অভিনয় করল রাহেলা। তার স্বামী দরজা ঠেলে সন্তর্পণে হেঁটে এসে বিছানায় তার পাশে শুয়ে পড়ল। রাহেলা এই বাড়ির মেয়ে, তার স্বামী ঘর জামাই। রাহেলা জানে কোনো রকমের কুৎসা রটলেই তাকে সহ তার স্বামীকে এই বাড়ি থেকে বের করে দিবে ভাইয়েরা, তাই এই ব্যাপারে আর কোনো কথা বলে না রাহেলা। পরের দিন সারাদিন মুখ কালো করে রাখলেও তার স্বামী আমজাদকে এই বিষয়ে কিছুই জিজ্ঞেস করে না সে। তারপরের রাতে রাহেলা আর কিছুতেই ঘুমাতে পারে না। তার বিশ্বাস তার মেজো ভাই যতদিন শহরে আছে প্রতি রাতেই বোধহয় তার স্বামী মেজো ভাবির ঘরে গেছে। তার বিশ্বাসকে সত্যি প্রমাণিত করতেই যেন ধীরে ধীরে আমজাদ রাহেলার পাশ থেকে গড়িয়ে মেঝেতে নামল। এরপর পা টিপে টিপে ঘরের দরজা খুলে বাইরে চলে গেল। রাত এখন কয়টা হবে? 1টা কি 2টা? আমজাদ কোনো কাজ না জোগাড় করতে পারায় ভাইদের ওপর নির্ভর করে বেঁচে আছে তারা দুজন। রাহেলা আমজাদের এই অর্থ উপার্জনের অক্ষমতাটাই পুষিয়ে দেয় সারাদিন গাধার মতো বাড়ির কাজ করে। সারাদিন কাজ করায় শরীর এতই ক্লান্ত হয় যে সারা রাত মরার মতো ঘুমায় রাহেলা। কয়বার আমজাদ লাথি মেরেও রাহেলার ঘুম ভাঙাতে পারেনি। তাই রাতে যে রাহেলা জেগে থাকতে পারে এমন কোনো ভয়ই তার ছিল না বলা যায়। তা না হলে স্ত্রীকে বিছানায় রেখে কোনো পুরুষের পক্ষে পরনারীর সঙ্গে গভীর রাতে ঘণ্টা কাটিয়ে আসা সম্ভব না। আমজাদ চলে যেতেই বালিশে মুখ গুজে ফুফিয়ে কেঁদে উঠল রাহেলা। সে তার স্বামীকে কত ভালোবাসে, কি না করে সারাদিন তাকে একটু আরামে রাখার জন্য, বড় ভাইদের কটু কথা থেকে তাকে বাঁচানোর জন্য। আর সেই নাকি এমন বিশ্বাসঘাতকতা করল তার সাথে। আর মেজো ভাবিও যে এমন কিছুর সঙ্গে যুক্ত থাকতে পারে তা তার চিন্তার বাইরে ছিল। পরের 2 রাত অনেক চেষ্টা করেও জেগে থাকতে পারল না রাহেলা। সারাদিনের কাজের ধকলে এত ক্লান্ত থাকতো যে মাঝরাত পর্যন্ত বিছানায় শুয়ে জেগে থাকা তার পক্ষে অসম্ভব ছিল। তারপরে যখন মেজো ভাই চলে এলো তখন থেকে রাহেলা কিছুটা নিশ্চিন্ত হলো। তারও কয়েকদিন পর এক রাতে গভীর ঘুমে ঘুমিয়ে রয়েছে রাহেলা। অনেক ধাক্কাধাক্কি করে তাকে উঠালো তার স্বামী আমজাদ। ঘুম জড়ানো ক্লান্ত কণ্ঠে রাহেলা বলল, কি হয়েছে? এত রাতে ডাকেন কেন? লাইটটা একটু জ্বালাও তো রাহু। সারাদিন কাম করে কুল পাই না, উনি আসেন ফুর্তিতে, এখন ঘুমান। আরে রাহু, লাইট জ্বালাও না, দেখ কি দেই। বিরক্ত হয়ে বিছানা থেকে নেমে লাইট জ্বালালো রাহেলা। তারপর চৌকিতে এসে বসল। আমজাদ তার সবগুলো দাঁত বের করে হেসে পাঞ্জাবির পকেট থেকে একজোড়া চুড়ি বের করল। আরেকটু কাছে আসো, পরায় দিই। চুড়িগুলো দেখেই চিনল রাহেলা এগুলো স্বর্ণের। আর এর মালিক যে মেজো ভাবি ছাড়া আর কেউ না তাও সে ভালো করে জানে। সে ভয়ে ভয়ে ফিসফিস করে বলল, এগুলো তো মেজো ভাবির, তুমি পাইলা কই? আরে ভয় পাইও না, চুরি করি নেই, মেজো ভাবি আমারে দিছে। বলো কি, সে কেন দেবে? তোমার একটা কথা কই, কই কই কইরাও এতদিন কইতে পারি নাই শরমে। ভাবছিলাম তুমি আমারে ভুল বুঝবা, কিন্তু তোমারে আমি কি কিছু গোপন করি বলো? ভুল বুঝো না বউ। মেজো ভাই এবার ঢাকা যাওয়ার পর কয় রাত আমি মেজো ভাবির ঘরে গেছিলাম। এবার রাহেলার বুকটা কেঁপে উঠল। এটা তো সে জানে। স্বামীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়েও সে এড়িয়ে গেছে। কিন্তু এমন কথা নিজ থেকে আমজাদ কেন বলছে? কেন তাকে লজ্জা দিচ্ছে? আমজাদ আবার বলল, মেজো ভাই ঢাকা যাওয়ার পরে মেজো ভাবি কয় রাত খুব জ্বর হয়েছিল, কিন্তু তার সেবা করার মতো কেউ ছিল না। তাই ভাবি কইল, দেখ আমজাদ, তোরা আমি ভাইয়ের মতোই দেখি। আমার সারাদিন ভালো লাগে, খালি একটু দুর্বলতা থাকে, কিন্তু রাইত হইলেই জ্বর বাড়ে। তুই কি রাইতে আইসা আমার মাথায় একটু পানি ঢালতে পারবি? রাহেলা অবাক হয়ে বলল, আমারে কইতে পারতো, ছোট ভাবি বড় ভাবি আছে, তোমারে কইল কেন? আমারে সারাদিনে জ্বরের কথা একবারও কইল না।
আমজাদ মুখটাকে মলিন করে বলল, দেখলা, সব আমার কপালের দোষ। আমি জানতাম তুমি আমারে সন্দেহ করবা। আমি কি আর মানুষের বিশ্বাস পাওয়ার যোগ্য? রাহেল এবার কাঁদো কাঁদো হয়ে বলল, না গো, আমি ওইটা বলিনি। আমি তোমারে বিশ্বাস করুম না তো কারে করুম কও? তুমি ছাড়া আমার আর কেডা আছে? তুমি আমারে ঠকাইবা, ফিরিস্তা আইসা কইল বিশ্বাস করুম না। এই না হইল আমার বউ। শোনো, ভাবিরে কইলাম রাহেলারে পাঠাই দিবনে। ভাবি কইল, আহা, বেচারি সংসারটার লাইগা কাজ কইরা সারাদিন মরতাছে, তার আবার রাইতে ত্যাক্ত করা কেন? রাহেলা জানে যে আমি তোমারে ভাই মানি, তুমি আইসো। রাহেলা কিছুই মনে করবে না জানলেও, ওর মন এত নষ্ট না। তবু আমি তোমারে কিছু কই নাই ডরে। তাছাড়া বুঝই তো, পরের বাড়িতে থাকি, বেশি তর্ক মানায় না। কিন্তু তোমারে কইতে লজ্জা লাগলো বইলা চুপি চুপি ভাবির ঘরে 3 রাত গেছিলাম। পানি না দিলে কি তখন জ্বর ছাড়ত? রাহেলার চোখ ভিজে ওঠে। আহা, তার এই স্বামীকে আর ভাবিকেই নাকি সে ভুল বুঝেছে। কি নোংরা চিন্তাই না করেছে সেই রাতে, তার স্বামীকে ভাবির ঘর থেকে বের হতে দেখে। লজ্জায় মরে যেতে ইচ্ছা করছে রাহেলার। সে সিদ্ধান্ত নেয় তার সহজ সরল এই স্বামীকে আর কোনো দিন সন্দেহ করবে না সে। আমজাদ বলল, আমি সেবা শুশ্রূষা করেই তো ভাবি সুস্থ হয়ে গেল। তাই তো খুশি হইয়া দিল এই চুরি জোড়া। কইল রাহেলারে দিও, তবে দিনের বেলা এটা পইরো না। রাহু, বুঝছই তো, পরের ঘরে থাকি, 5 লোকে 5 কথা কইব। রাহেলার শ্রদ্ধা আর ভালোবাসা স্বামীর জন্য উতলে পড়ে যেন। ঘরের আলো নিভিয়ে স্বামীর সঙ্গে মিশে যায় সে। এইবারে সবচেয়ে অবস্থা সম্পন্ন বলা যায় মেঝবাই ফরিদকে। তার স্ত্রী অবস্থা সম্পন্ন ঘরের মেয়ে। ফরিদ মিয়ার বড় চালের আড়তের ব্যবসা। গ্রামের দিকে হলো ফরিদের ঘরটা দেখার মতো। ইট সিমেন্টের দেয়াল আর টিনের দোচালা। তার ডান পাশে 2টো ইটের তৈরি ছাপড়া ঘরে থাকে ছোট ভাই বাদল আর বড় ভাই জলিল। তাদের 2টো ঘরের মুখোমুখি উঠান পেরিয়ে একটা টিন আর বাঁশের তৈরি ঘর। এখানেই রাহেলা আর আমজাদের সংসার। রাহেলা খুব চিকন আর কালো হওয়াতে বাবা মায়ের মৃত্যুর পর 3 ভাই অনেক খুঁজেও কোনো পাত্র পায় না। শেষমেশ এক ভবগুড়ে বাদাইমা গোচরে আমজাদকে ঘর জামাই হিসেবে আনে। ভেবেছিল টুকটাক কিছু কাজে তাকে লাগাবে, কিন্তু সে পুরোই অকর্মা। সেই দিনের প্রায় 1 মাস পর বাড়িতে বিরাট উৎসবের মতো আয়োজন হলো। রাহেলার ছোট ভাইয়ের 2টা আর বড় ভাইয়ের 3টা সন্তান হলো। মেজো ভাই বিয়ে 4 বছর পরও সন্তানের মুখ দেখতে পারেননি। মেজো ভাই আরেকটা বিয়ে করবেন কিনা এটা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, যে স্ত্রী তাকে সন্তানের মুখ দেখাতে পারবে। মেজো বউকে তাহলে এবারই ছেড়ে চলে যেতে হতো। ঠিক এই সময় আনন্দ সংবাদটা পেল সবাই। মেজো বউ অন্তঃসত্ত্বা। মেজো ভাইয়া আর ভাবির আনন্দ দেখে কে? এই উপলক্ষেই এই উৎসব আয়োজন। রাহেলা যখন আনন্দের সাথে আমজাদকে এই খবরটা দিল, তখন সে সামান্য একটু মুচকি হেসে বলল, ভালোই তো। শুনছিলাম কোন ফকিরের কাছ থেকে পানি পড়া নিছে। ফকিরটা কামেল। আশায় রাহেলার চোখও জলজল করে ওঠে। বিয়ের 5 বছর হলো, সেও তো সন্তানের সুখ পায়নি। সেও কি যাবে নাকি সেই ফকিরের কাছে? কোথায় থাকে সে? তার সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় একটা চাদরে পেঁচিয়ে কিছু জিনিস নিয়ে ঘরে ঢুকতে দেখে রাহেলা আমজাদকে। সে কৌতূহলী হয়ে জানতে চায় চাদরের ভেতর কি। আমজাদ ফিসফিস করে বলে, দরজা বন্ধ করে আসো। চৌকির ওপর চাদর নামিয়ে প্যাচ খুলতেই রাহেলার চোখ ছানা ভরা হয়ে গেল। এত গহনা সে একসাথে জীবনে কখনো দেখেনি। তার সাথে ওগুলো কি? 500 টাকার নোট না? কতগুলো ওখানে? রাহেলার বিস্ময় কাটতেই চাইল না। আমজাদ হাত ধরে তাকে বিছানায় বসালো। বলল, মেজো ভাবি দিছে। রাহেলা অবাক হয়ে বলল,
শুধু জ্বরের সময় মাথায় পানি ঢেলে দেওয়ার লাগে এত কিছু দিল। দূর বোকা, ভাবির ওই ফকিরের পানি পড়া তো আমি আইনা দিলাম। তখনই নাকি ভাবি মনে মনে নিয়ত করছিল, এইবার যদি সুখের মুখ দেখে তাইলে তার অর্ধেক গয়না আমাগো দিয়া দিবে। আমাগো আর দাসী বান্দির মতো এই বাড়িতে থাকা লাগবে না। আমরা ঢাকা যামু, নতুন করে সংসার শুরু করবো। রাহেলার বিস্ময় এখনো যাচ্ছে না। সত্যি ভাবে অর্ধেক দিয়া দিল। মেজো ভাইয়া জানে। দূর বোকা, সে কি তাইলে দিত? তার এসব জানানোর কাজ নেই। কালকে আমরা ঢাকা যামু, তোমার নতুন সংসার হইব। রাহেলা খুবই সহজ সরল মেয়ে, জটিলতার সঙ্গে তার কোনো সম্পর্ক জানাশোনা নেই। মেজো ভাইয়ের অনুপস্থিতিতে তার স্বামীর মেজো ভাবির ঘরে যাওয়া, সামান্য এই কারণে ভাবির এত গহনা দেওয়া, তারপরই তার অন্তঃসত্ত্বা হওয়া, এই বাড়ি থেকে তাদের দূরে চলে যাওয়া, এইসবের মাঝে যে জটিলতা কিছু থাকতে পারে তা তার চিন্তা শক্তির বাইরে। সে ফুফিয়ে কেঁদে ওঠে। তার নিজের একটা সংসার হবে, সেখানে সেই হবে পরিচালক। এই চিন্তার পুলকেই সে শিউরে ওঠে। সারা রাত মন নাচতে থাকে। পরদিন ভোরে ঘুম থেকে ওঠে স্বামীকে তার পাশে না দেখে সে চমকায় না, ভাবে গেছে কোথাও আশেপাশে। ঘরের আলনার নিজের জামা কাপড়, সব গহনা, আর সারা রাত ধরে নতুন সংসারের চিন্তায় ডুবে থাকা রাহেলার স্বপ্নকে সাথে করে নিয়ে রাতেই যে আমজাদ এই গ্রাম, জেলা আর তার থেকে অনেক দূরে চলে গেছে তা বুঝতে তার দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন পাথরের মূর্তির মতো এই দারিদ্র ঘরের চকিতে বসে থাকা ছাড়া তার আর কিছুই করার থাকে না। আমজাদ যে রাহেলাকে এই বাড়ি ফেলে আর কখনো এখানে ফিরবে না ভেবে একেবারে চলে গেছে তা বুঝতে বাড়ির বাকি সবারও পুরো দিনটা কেটে গেল। সবাই উত্তেজিত, শুধু বাড়ির মেঝো বউকে এই বিষয়ে উদ্বিগ্ন কম মনে হলো। সে অন্য কিছু নিয়ে দুশ্চিন্তা করছিল, পাছে হারামজাদাটা যাওয়ার আগে সব ফাঁস করে দিয়ে যায়নি তো। রাহেলাকে আমজাদের হঠাৎ এমন নিরুদ্দেশের কারণ অনেক জিজ্ঞেস করতেও যখন সে গয়নার কথা তুলল না, তখন মেজো বউ কিছুটা নিশ্চিন্ত হলো। যদিও তার মধ্যে থাকা আতঙ্ক ভাব তেমন গেল না। রাহেলা তখনও বিশ্বাস করতে পারেনি আমজাদ তাকে ফেলে এই বাড়ি ছেড়ে সত্যি সত্যি চলে যেতে পারে। এ তো অসম্ভব। তার এত ভালোবাসা, এত মায়া, সব কি মূল্যহীন? তার বিচক্ষণ মেজো ভাই যখন এসে তাকে বলল একটা গাঠি নিয়ে বাজার থেকে ঢাকার বাসে তাকে যেতে দেখেছে কিছু লোক, তখনও রাহেলার মনে ক্ষীণ বিশ্বাস ছিল তার এমন বুদ্ধিমান ভাইয়েরও হয়তো কোথাও ভুল হচ্ছে। গেলই বা, হয়তো সে ঢাকায় গেছে বাড়িঘর ঠিক করতে। একদিন এসে তাকে নিয়ে যাবে। স্বামীর ক্ষতি হয় সে যদি মামলা খায়, এই ভয়ে গহনার কথা ভুল করেও উচ্চারণ করে না সে। এমনকি মেজো ভাবির কাছেও না। ভাবে হয়তো ভাবি গহনাগুলো আমজাদকে দেয়নি, আমজাদ চুরি করে নিয়ে গেছে। ভাবি হয়তো এখনও টের পায়নি। চুরি করলে তার জন্য ছাড়া আর কেনই বা আমজাদ চুরি করবে? এই গোটা দুনিয়ায় সে ছাড়া আর কে আছে আমজাদের? কে তার স্বামীকে এতটা ভালোবাসবে? আর হোক না সে একটু কালো চিকন, সন্তানের মুখ দেখাতে পারছে না, এই তুচ্ছ কিছু কারণে তাকে ফেলে যাবে আমজাদ? এটা কিছুতেই হতে পারে না। সে মানুষ চিনতে ভুল করবে? আমজাদ ঘরবাড়ি ঠিক করে আবার আসবেই তাকে ঢাকায় নিয়ে যেতে। সেখানে তার একটা সংসার হবে, নিজের রান্নাঘর, আলমারি থাকবে। সংসারে কি কি বাজার লাগবে তার লিস্ট সে করবে। তার বাড়ির আর এলাকার কিছু মানুষেরও বিশ্বাস ছিল রাহেলার স্বামী ফিরে আসবে। তারা প্রায়ই রাহেলাকে আশ্বাস দিয়ে বলতো তার স্বামী ফিরে আসবে। ঢাকা শহর তো আর কম কথা না। আমজাদের সহায় সম্বল সম্পর্কে সবার ধারণা ছিল। সেখানে সহায় সম্বলহীন একজন মানুষ আর কয়দিন টিকবে? ঘরে ফিরে আসতেই হবে। এইসব কথা যারা বলতো
রাহেলার নজরেরা পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত হলো। তাদের কথা শুনে তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করত। পুরনো স্বপ্ন আবার প্রাণ ফিরে পেত। আবার তার স্বামীর কাছে অনেক গয়না টাকা আছে। মনে হতেই বুকটা ধক করে উঠত। যদি না ফেরে? মেজবাবি তাকে বেশি আশ্বস্ত করত তার স্বামী আবার ফিরে আসবে বলে। মেজবাবিকে আগে থেকে শ্রদ্ধা করত সে। তা যেন ভালোবাসায় রূপান্তরিত হলো। আগে বাড়িঘরের কাজ করে যেটুকু সময় পেত স্বামী সেবা করে কাটিয়ে দিত। এখন সে সময়টুকু ঘরে বসে কাঁদে আর স্বামীর ফিরে আসার অপেক্ষা করে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, 1 বছর পেরিয়ে গেল। এখনো আশা ছাড়েনি রাহেলা। মাঝে মধ্যে স্বপ্নে আমজাদ নতুন শাড়ি গয়না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢোকে। রাহেলার হাত ধরে চৌকিতে বসায়। অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ পকেট থেকে স্বর্ণের চুড়ি বের করে পরিয়ে দেয়। খাবারে অনিয়ম, অগোছালো জীবনযাপন, খাটনি রাহেলার চেহারা আরো খারাপ করে দিয়েছে। কিছু করেই সুখ পায় না সে। মেজবাবির ছেলে হওয়ার পর বাড়িতে কাজের মেয়ে রাখা হয়েছে। এখন রাহেলার কাজ কমে গেছে। সে বাচ্চার দেখাশোনা করে, ফিটার খাওয়ায়, ভাবিকে টুকটাক কাজ করে। এই তো, আগে তাও সারাদিন নানান কাজ করে ব্যস্ত থাকতো। এখন অবসর সময়ে শুধু আমজাদের কথা ভেবেই কাটায়। লোকটার না ফিরে আসার কোনো কারণ দেখে না সে। আরও 1 বছর কেটে যায়। চেহারা মলিন, চিন্তিত থাকলো। এখন মেজভাবির সঙ্গে থাকে সে। অনেকটাই নিয়মতান্ত্রিক জীবন। বরাদ্দ করা খাবার না খেলে নষ্ট হবে, এতেই ভাবির বকা খেতে হবে। নিয়মিত খাওয়া, পরিশ্রম কমে যাওয়ায় স্বাস্থ্য ফিরতে লাগলো রাহেলার। চেহারা আরো মায়া মায়া হলো। পাড়ার কিছু মেয়ে বউ বলতে লাগলো, এইরকম চেহারা যদি আগে থাকতো তাহলে স্বামী কিছুতেই ফেলে যেত না। মধ্যবয়স্ক স্ত্রীহীনা কয়েকজন রাহেলার মেজো ভাইয়ের কাছে বিয়ের প্রস্তাবও নিয়ে এসেছিল। তাদের সন্তানের দরকার নেই। আগের স্ত্রীর সন্তানদের দেখাশোনা আর গৃহস্থ দেখাশোনা করলেই চলবে। ভাইদের শত অনুরোধ রাগেও বিয়েতে রাজি হয় না রাহেলা। কেন হবে? তার স্বামী কি মরে গেছে? সে ঢাকায় গেছে। কই, অনেকের স্বামী তো বিদেশ গিয়ে 10-12 বছর পরেও ফিরে আসে। সেই বউরা বুঝি এর মাঝে আবার বিয়ে করে? তাহলে সে কেন করবে? তার স্বামীও ফিরে আসবে। সে এত সাহস পাচ্ছিল অবশ্য মেজভাবির কারণেই। তার স্বামী চলে যাওয়ার পর থেকে রাহেলা অনুভব করতে পারে তার মেজভাবি তার জন্য মায়া অনুভব করে। কেমন যেন একটা টান সৃষ্টি হলো দুজনের মাঝে, যা আগে কখনো ছিল না। তার সংসারের দায়িত্ব রাহেলার কাঁধে তুলে দিয়ে নিজেই যেন রাহেলার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। না হলে রাহেলা কবে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরত। এখন রাহেলার আনন্দ আর মায়ার আরেকটা উৎস হলো মেজো ভাইয়ের ছেলে মনু। ছেলেটা যে এত মায়াবী চেহারা নিয়ে জন্মেছে। একেবারে ছোট থেকে পালার কারণে মা আর ছেলের সম্পর্ক যেন গড়ে উঠেছে ছেলে আর ফুফুর মাঝে। রাহেলাকে পেলে আর কাউকে চায় না। শুধু ছোটবেলা থেকে পালার জন্য না, অন্য কি এক কারণেও যেন রাহেলা বাচ্চা এই ছেলেটার প্রতি একটা টান অনুভব করে। খুব আপন মনে হয় একে। মনের ভুলে মাঝে মধ্যে নিজের স্বামীর চেহারার সঙ্গে একে মিলাতেই নিজেকে মনে মনে গালি দিতে থাকে রাহেলা। তার মাথা কি খারাপ হয়ে গেছে? কী সব উল্টাপাল্টা চিন্তা করে সে। আবার সেসব রাতের কথাও মনে পড়ে, যে রাতে মেজবাবির ঘর থেকে আমজাদকে বের হতে দেখেছিল সে। আবার সেই চুপি চুপি ছেলেটাকে বউকে চেপে ধরে কানের কাছে ফিসফিস করে বলে, বড় হলে আমারে মা ডাকবি? বল তো মা, মা। না, তার মাথা কি খারাপ হয়ে যাচ্ছে? নিজেকে সামলায় সে। এভাবে আরও 2 বছর কেটে যায়। রাহেলার ভালোবাসা এখন মনু আর তার স্বামীর মধ্যে দ্বিখণ্ডিত হলেও এখনও সে তার স্বামীকে ভুলতে পারেনি। আশায় আছে একদিন ফিরবে সে।
সেদিনও মনুকে ছেড়ে স্বামীর সঙ্গে ঢাকায় যেতে সে প্রস্তুত। কষ্ট হবে, হোক একটু। মনু হাঁটতে পারে, মিষ্টি করে কথা বলতে পারে, পুরো বাড়িটাকে মাতিয়ে রাখে। ছোট ভাই ভাবি, বড় ভাই ভাবি, তাদের সন্তান সবার চোখের মণি। আর মেজ ভাই তো তাকে ছাড়া জগৎটাই চিন্তা করতে পারে না। আর মা এক মুহূর্তের জন্য চোখের আড়াল করেন না। তবুও যে ছেলেটা এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে, যার হাত ছাড়া খাবার খায় না, যাকে না জড়িয়ে ধরলে তার ঘুম আসে না, সেই ফুফু রাহেলা। ছোটরা ভালোবাসার প্রতিদান খুব ভালো করে দিতে পারে। একদিন বাড়ির পাশে রাস্তা দিয়ে একটা সিএনজি যাওয়ার শব্দ শুনে রাস্তায় বেরিয়ে আসে রাহেলা। দেখে উৎসুক দৃষ্টিতে সিএনজির দিকে আশেপাশের ঘরবাড়ির অনেক মেয়েরাও তাকিয়ে আছে বাড়ি থেকে বেরিয়ে। এদিকে সিএনজি দিয়ে যারা যাওয়া আসা করে অধিকাংশই ঢাকার লোক। রাহেলা উৎসুক হয়ে বাড়ির পাশের কামালের মাকে জিজ্ঞেস করলো, কে গেল গো ভাবি? আরে তুই ঘটনা শুনিসনি নাকি রাহু? বলে হাসতে হাসতে রাহেলার দিকে এগিয়ে এলো। আরে কয় বছর আগে মনে আছে? উত্তর পাড়ার বন্যার জামাই যে তারে ফেলে ঢাকায় চলে গেল, আর ফিরে আসলো না। শোন, 6 মাস আগে বাপ মরার পর লোক ধরে বন্যাও গেল ঢাকায়। গার্মেন্টসে চাকরি পেল। চাকরি করা নাকি খুব সোজা, মাস শেষে নগদ টাকা। তো একদিন রাস্তায় তার জামাইয়ের সাথে দেখা। আর কি চিনতে পারে কি যে বকুনি বন্যার। তারপরে জানা গেল ওইখানে গিয়ে আরেকটা বিয়া করছে। বন্যারে দেখা আবার মনে ধরছে, তাই শুনছিলাম বন্যার জামাইরে নিয়া আজকে আইব। চাচি তো তাই কইল। কথাটা শুনে রাহেলার বুকের ধকপক বেড়ে গেল। সে ঘরে চলে এলো। এক ঘরে চলে গেল যেন সে। অনেক বছর আগে জমা স্বামীর সঙ্গে সংসার করার স্বপ্ন আবার চোখের সামনে ভেসে উঠল। লোকে বলে তার চেহারা নাকি আগের থেকে সুন্দর হয়েছে। আসলে কি তাই? আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। হতাশ হলো সে। বন্যার স্বামী অনেক বছর আগে গ্রাম ছেড়ে ঢাকায় চলে গিয়েছিল। আর বন্যার 6 মাস আগে ঢাকায় যেতে তার স্বামীর সঙ্গে দেখা হয়ে গেল। তবে সে যে শুনেছিল ঢাকা শহর অনেক বড়, কোটি কোটি মানুষ থাকে। টিভিতেও তো ঢাকা শহর দেখেছে সে। এক লঞ্চ ঘাটে যত মানুষ, তাদের পুরো গ্রামে তত মানুষ নেই। তাহলে তার ভাইয়েরা যে বলতো ঢাকা শহরে হারিয়ে যাওয়া মানুষ খুঁজে পাওয়া যায় না, সেটা পুরোপুরি ঠিক না। ভালোবাসা, টান থাকলে খুঁজে পাওয়া সম্ভব। সে মেজো ভাইয়ের কাছে এই কথা বলতেই ধমক খেল। ঢাকা শহর কি সহজ জিনিস পাইছিস? এই জোচ্চোরটার লাগে এখনো তুই আশায় বসে আসস? অয় নাই, মনে কর মইরা গেছে। উল্লেখ করা হয়নি এর মধ্যে অনেক আগেই মেজভাবি প্রকাশ করেছে তার ঘরের আলমারি থেকে অর্ধেক গয়না আর কিছু টাকা চুরি হয়েছে। কাজটা হয়তো আমজাদি করেছে। মেজ ভাইও এবার হঠাৎ আমজাদের নিরুদ্দেশ হওয়ার পেছনের কারণটা বুঝল। কিন্তু বোনের আর বাড়ির সম্মান যাতে নষ্ট না হয়, তাই এই বাড়ির বাইরে কথাটা ছড়ায়নি। ভাবিকে বলতে সে হেসে উঠে বলল, কেন রে, আমাদের মনু বুঝি আর তোকে ভালোবাসে না যে পুরনো নাগরের জন্য ঢাকা যেতে হবে? রাহেলা বুঝতে পারে এরা কখনো তার স্বামীর কাছে তাকে যেতে দেবে না। যা করার তাকেই করতে হবে। এখন আলম মামাই ভরসা। আলম মামার আরেকটা নাম দালাল। কয়েকটা পুলিশি কেসও খেয়েছে সে। শোনা যায় গ্রামের সহজ সরল মেয়েদের সুন্দর জীবনের স্বপ্ন দেখিয়ে শহরে নিয়ে গিয়ে দুষ্ট লোকেদের কাছে বিক্রি করে দেন। সেখানে তাদের নিয়ে নোংরা কাজ করানো হয়। এই আলম মামাই পথে ঘাটে রাহেলাকে দেখে রঙিন ঢাকার গল্প শোনাতো। সেখানে জীবন কত সহজ, টাকা কামানো কত সহজ। সেখানে একবার কাজে ঢুকতে পারলে যে একজন কাজ করে গ্রামের পুরো গোষ্ঠীকে খাওয়াতে পড়াতে পারবে সেই কথা। কি নেই সেখানে? কেবলমাত্র বোকারাই এখন গ্রামে পড়ে থাকে ইত্যাদি। আকার ইঙ্গিতে রাহেলাকে এটাও বলতে ছাড়েননি যে
তার স্বামীর মতো একটা লোককে কয়েকবার দেখেছেন বোধহয়। নিশ্চিত করে বলতে পারছেন না, তবে ঢাকায় গিয়ে খুঁজলে পাওয়া অসম্ভব না। রাহেলা তখন কোনো ভরসা পায়নি। তাছাড়া আলম মামার দুর্নাম সম্পর্কে সবটাই তা জানা। কিন্তু আজ যে কি হলো, সে আলম মামা ছাড়া আর কারো উপর ভরসা করতে পারল না সে। ঢাকার কী বা জানে সে। আলম মামা প্রথমে তার কথা শুনে মুখ গম্ভীর করলেন, বললেন, এ আর কি ব্যাপার? মামা বইলা ডাকো, প্রয়োজনে কাজে না লাগলে লাগবো আর কখন? তো ভাইদের অনুমতি তো লাগবো। রাহেলা যখন শান্ত কণ্ঠে বলল, ভাই ভাবি কাউকে জানিয়ে যাবে না, সে চুপি চুপি যাবে, তখন এই 50 ঊর্ধ্ব লোকটার মুখ যে প্রশান্তিতে ভরে গেল, তা মাটির দিকে তাকিয়ে থাকায় রাহেলা দেখতে পেল না। আলম মামা গম্ভীর চাপা কণ্ঠে বললেন, কবে যাবা? আজ রাইতি। পারবেন? পারম না মানে? ভাগ্নি বিপদের সময় মামার কাছে আসবে না তো কার কাছে যাবে? আমি তা আগেই বলছিলাম। মামা বইলা ডাকো। দাঁড়াও। এই বলে ঘরে ঢুকে একটা পুরোপুরি কালো বোরখা আর হিজাব নিয়ে এসে রাহেলাকে দিল। বলল, রাত 10টায় পুকুর পাড়ে আসবা। খরচ? আহা, মামা বইলা ডাকো, আবার খরচ? পুরা দায়িত্ব আমার। রাহেলা জামার ভেতরে বোরখা পেঁচিয়ে নিয়ে ধীরে ধীরে বাড়ির পথে যায়। মনে হাজার প্রশ্ন আর চিন্তা। রাহেলা সন্ধ্যার পর থেকে টুকটাক করে সবাইকে লুকিয়ে ব্যাগ গুছিয়ে ফেলেছিল। ব্যাগে পরার জামা কাপড় আর জমানো 12,000 টাকা ছাড়া আর কিছুই নিল না। মেজো ভাইয়া সন্ধ্যায় বাড়িতে চলে আসে। 10টার আগেই ঘুমিয়ে পড়ে ভাবিকে নিয়ে। মনও থাকে রাহেলার সাথে। সেও 9টার বেশি জাগতে পারে না। দেখতে দেখতে ঘড়িতে 10টা বেজে গেল। রাহেলা ভেবেছিল যাওয়ার আগে কিছুতেই মনুর প্রতি মায়া বাড়ানো চলবে না, তাহলে হয়তো আর যাওয়াই হবে না। কিন্তু বোরকা পরে ব্যাগ হাতে নিয়ে দরজার কাছে গিয়ে বিছানায় ঘুমিয়ে থাকা মনুর দিকে তাকাতেই পুরো বুকটা বিষাদে ভরে উঠল। বিছানায় উঠে মনুকে বুকের সাথে চেপে ধরে ফুঁফিয়ে উঠল। মনু ঘুম জড়ানো চোখ জোড়া সামান্য একটু খুলল শুধু, আবার ঘুমিয়ে পড়ল। তাকে আস্তে করে শুয়ে দিয়ে ব্যাগ নিয়ে বাইরে বেরিয়ে এলো। ভাইয়া ভাবির ঘর ভেতর থেকে দেয়া। বাইরে একবার নজর দিয়ে দেখল ছোট ভাইয়া কিংবা বড় ভাইয়ের ঘরের কেউ বাইরে আছে কিনা। না, নেই। সন্তর্পণে গেট খুলে বাইরে বেরিয়ে এলো রাহেলা। হৃদস্পন্দন বেড়ে গেছে অনেক। এরপর নেমে পড়ল রাস্তায়। হেঁটে পুকুর পাড়ে যেতে 15 মিনিট লাগলো। কেউ নেই। চিন্তিতভাবে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে এক সারি নারকেল গাছের ভেতর থেকে বেরিয়ে এলো আলম মিয়া। আসছো নাকি রাহেলা? জি। ভাইয়া ভাবিরে বইলা আসলে ভালো হইতো না? ঢাকা শহর, কম তো কথা না, এত দূর যাইতেছ। বললে যাইতে দিবে না মামা, আপনি চলেন। আলম মামা দাঁত বের করে হেসে বললেন। মামা বইলা ডাকো, আর কি বলুম, চলো। এর আগে কখনো সিএনজিতে ওঠেনি রাহেলা, ওঠার প্রয়োজনই পড়েনি। আলম মামা আগে থেকে সিএনজি ঠিক করে রেখেছিল। গ্রামের শেষ মাথা পর্যন্ত হেঁটে এসে এটাকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। জানে ওঠেই দুটো 500 টাকার নোট আলম মামার দিকে এগিয়ে দিল রাহেলা। মামা জিহবা কেটে বলল, মামা বলে ডাকো, আবার খরচের চিন্তা কেন? বলছি না সব খরচ আমি দিব। রাহেলা জোর করে আলম মামার পাঞ্জাবির পকেটে টাকা ঢুকিয়ে দিল। গাড়ি চলতে লাগলো। এত উত্তেজিত রাহেলার জীবনে হয়নি। এমন কি যে সন্ধ্যায় বুঝতে পারল তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, সেদিনও নয়। এক অচেনা শিহরণ, পুরো শরীর কাঁপছে, হাতের লোম খাড়া হয়ে গেছে। বাজার বাস স্ট্যান্ড পর্যন্ত সিএনজিতে আসলো। এখান থেকে বাসে উঠল। রাহেলা ভয়ে ভয়ে ছিল পরিচিত কেউ বাসে তাকে দেখে ফেলে কিনা। অবশ্য বোরকা পরে থাকায় তাকে কেউই চিনতে পারবে না, যদি না তার এই মায়াবী চোখ জোড়া পূর্বে ভালো করে খুঁটিয়ে না দেখে থাকে।
বাস চলতে শুরু করতে গাটা গুলিয়ে উঠল তার। আলম মামা বললেন, একটু অমন লাগবে, বাইরের দিকে তাকায় থাকো, একটু পর সব ঠিক হয়ে যাবে। জানলার পাশের সিটে বসেছে সে। পূর্ণিমা রাত, জ্যোৎস্নার আলোতে রাস্তার পাশে সারি সারি ফসলের ক্ষেতের দিকে অপলক নেত্রে তাকিয়ে রইল সে। আপন মনে চোখ ভিজে উঠল। এসব যে তার চেনা জগৎ, এসব ছেড়ে সে কোথায় যাচ্ছে? যে মরীচিকার খুঁজে যাচ্ছে, সে কি আদৌ সেখানে আছে? খুঁজে পাবে কিভাবে? আর পেলেই যদি তাকে চিনতে না পারে, যদি দেখে অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করছে, তখন কি করবে রাহেলা? ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল সে। ঘুম ভাঙল আলম মামার ডাকে। চারদিকে এত ঝাঁকজমক আলো, বড় রাস্তা, বড় বিল্ডিং, গভীর রাতেও রাস্তা, এত মানুষ দেখেও প্রথমে রাহেলার বিশ্বাস হলো না এটাই সে ঢাকা। সত্যি সে ঢাকা এসেছে। সব কিছু তার স্বপ্ন স্বপ্ন মনে হতে লাগলো। আলম মামার কাছ থেকে জানতে পারল রাত 4টা বাজে। এত রাতেও যে বাইরে মানুষ এইভাবে চলাচল করতে পারে তা তার ধারণাই ছিল না। বাস আসছে, থামছে, যাত্রী নামছে, উঠছে। বাস স্ট্যান্ডে অনেক যাত্রী বসে অপেক্ষা করছে। আলম মামা হাস্যোজ্জ্বল মুখে বললেন, কিরে, শহর দেখলি? হ মামা, এখন বাসে উঠুম। বাসের লাগে কিছুক্ষণ দাঁড়ায় থাকা লাগবো। আবার তুমি না কইলে এটাই ঢাকা? বাপরে, ঢাকার আবার মা বাপ আছে নাকি? বিরাট বড় শহর। 1 মাস লাগবো তোর ঘুইরা দেখতে। ঠিকই বলছেন আলম মামা, ছোট জায়গা হলে কোটি কোটি মানুষ থাকে কি করে? সে আলম মিয়াকে প্রশ্ন করল, আমরা যামো কই? তোমার জামাইরে খুঁজতে যা যা করা লাগে সব করমু। মামা বললা, ডাকছো একবার? এমন এক জায়গায় যাব যেখানে এই শহরের সব মানুষের লিস্ট আছে। ছবি দেখা চিনবা না? আমজাদ রে? জি। ওই জায়গায় কিছু মেয়ে লোকের সাথে তোমার 1 সপ্তাহ থাকা লাগবো। আমি এর মধ্যে তদবির করে লিস্ট জোগাড় করুম এই শহরের সবার। তারপর তোমারে সোজা আমজাদের কাছে নিয়ে যাব। রাহেলার বুকটা ধক করে উঠল। সে জানে আলম মামার খারাপ স্বভাবের কথা। অনেকগুলো মেয়ে লোক একসঙ্গে থেকে নোংরা কাজ করে, এগুলো নিয়ে গ্রামের মেয়েদের কাছ থেকে অনেক গল্প শুনেছিল। তবুও সে মামার সঙ্গে এসেছে এই ভরসায় যে তার চেহারা খারাপ। তার মতো একটা মেয়েকে কে কিনবে আর বেচবে? আর তার মনে তীব্র বিশ্বাস ছিল শহরে আসলে আমজাদের সঙ্গে তার দেখা হবে। এই প্রথম আলম মামাকে ভয় করতে লাগলো রাহেলার। সে সংকোচের সঙ্গে বলল, মামা, পিসাব চাপছে। মামা বললে, ডাকো, শরম কিসের, চলো। এটা কোনো অজুহাত ছিল না। সত্যি সংকোচের কারণে এতক্ষণ কথাটা বলতে পারেনি রাহেলা। বাস স্টপের পাশের লেডিস টয়লেট দেখিয়ে আলম মিয়া তাকে বলল, তুমি নিশ্চিন্তে যাও, আমি ওই যে চায়ের দোকান ওইখানে বসে থাকব। রাহেলা টয়লেটে ঢুকে গেল। মোটামুটি 20 মিনিট সময় লাগালো বের হতে ছোট্ট চায়ের স্টলের সামনে পুলিশের পোশাক পরা 2 জন লোককে দেখে তার বকের পানি শুকিয়ে গেল। আরও হতভম্ব হয়ে গেল আলম মামার হাতে হাতকড়া পরানো দেখে। তার পুরো শরীর যদিও কাঁপছে, তবু ওই দিকে তাকিয়ে থাকলো রাহেলা। সে বোকা হলেও আলম মিয়া যে তার দিকে তাকিয়ে চোখ ইশারায় তাকে বিপদের ইঙ্গিত দিলেন এবং তাকে পালিয়ে যেতে বললেন তা সে বুঝতে পারল। রাহেলা এবার চোখে অন্ধকার দেখছে। আলম মামাকে পুলিশ ধরল কেন? নিজের বিপদ সে আঁচ করতে পারল। তবে কি পরিবার ছেড়ে পালিয়ে শহরে এলে পুলিশ ধরে? তারা কি করে জানে কে পালিয়ে এসেছে আর কে ইচ্ছায়? উদ্ভ্রান্তের মতো হাঁটতে থাকে রাহেলা। কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কিছুই খেয়াল নেই তার। শুধু বুঝছে ওই পোশাকের লোকদের থেকে যত দূরে সরে যেতে পারে তত মঙ্গল। আলম মামা যতই খারাপ হোক না কেন, এতক্ষণ ধরে একটা সাহস পাচ্ছিল রাহেলা। অন্তত কি করতে হবে, কি করবে
এই চিন্তা মাথায় আসছিল না। যা করার আলম মামাই করবেন। এবার নতুন শহরে পুরোপুরি দিশেহারা হয়ে গেল সে। প্রায় 1 ঘন্টা হাঁটল সে। তার মুখ, শরীর বোরকার আবরণে ঢাকা। এর মধ্যে সূর্য উঠতে শুরু করেছে। মানুষজনের আনাগোনা, গাড়ি, রিকশার সংখ্যা বেড়ে গেল। অদ্ভুত বিষয় হলো, রাহেলার সাথে কেউ অস্বাভাবিক আচরণ করছে না বা তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকছে না। এতেই যেন সে শান্তি পেল। বেলা বাড়তে থাকলে এত লোকজন, এত মানুষ একসঙ্গে সে আগে দেখেনি। আরও কিছুটা সময় কাটালো সে হেঁটে হেঁটে। ভয় কেটে তার চোখে এখন কৌতূহল। আলম মিয়া কিংবা তার স্বামীকে নিয়েও চিন্তা নেই, শুধু কৌতূহলী দৃষ্টি চারপাশের পরিবেশ আর মানুষদের পর্যবেক্ষণ করছে। এর মধ্যে চায়ের দোকান, কিছু খাবার হোটেল খুলতে শুরু করেছে। রাহেলা শুনেছিল ঢাকা শহরে নারী পুরুষ একসঙ্গে বসে হোটেলে খাবার খায়। প্রচণ্ড ক্ষুধা অনুভব করল সে। একটা হোটেলে ঢুকে পড়ল। এত সকালে ভিড় জমেনি। পরোটা আর মাংসের জল দিয়ে নাস্তা করার পরে অনুধাবন করল রাহেলা, সে খুব ক্লান্ত এবং এই শহরে তার থাকার কোনো জায়গা নেই। কেন জানে না, আলম মামার হাত থেকে ছুটে ভয়ের পাশাপাশি সামান্য তৃপ্তি অনুভব করেছিল সে। একটু লোক বাড়তে সে বিল মিটিয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আবার রাস্তায় হাঁটা ধরল। বোরকা পরা মানুষ খুব কমই দেখল রাহেলা। বেশিরভাগই সালোয়ার কামিজ, শাড়ি, কাপড় পরা। ছেলে মেয়ে পাল্লা দিয়ে বাসে উঠছে। জিন্স পরা কিছু মেয়ের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল সে, আবার হাঁটা ধরল। ক্লান্তি ফিরে আসতেই আলম মামাকে পুলিশ কোথায় নিয়ে গেল? সে একা এখন কি করবে? আমজাদি বা এই শহরের কোথায় থাকে? এই চিন্তা আবার ভর করল মাথায়। আচ্ছা, সে যদি কাউকে বলে তাহলে সে কি আবার তাকে গ্রামে যাওয়ার বাসে তুলে দিবে, কিংবা তার স্বামীকে খুঁজে দিবে? এই শহরের সব মানুষের লিস্ট যেখানে থাকে সেখানে নিয়ে গেলেও চলবে, নাকি বাড়ির পথ ধরবে? কিন্তু কোন মুখে আমজাদকে না নিয়ে আবার বাড়ি যাবে? আশেপাশে এবার চিরচেনা সে আমজাদের মুখ হঠাৎ দেখতে পাওয়ার আশায় তাকাতে তাকাতে এগুলো সে। বেলা বেড়ে যায়। কড়া রোদে বেশিক্ষণ হাঁটতে পারে না সে। আসলেই শহরটা অনেক বড় আর অনেক মানুষের, অনেক বড় বড় দালান আর গাড়ির। এক জায়গায় অনেকগুলো মানুষকে কোদাল, পাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখেন রাহেলা। সেদিকে এগিয়ে গেল সে, কারণ তাদের অধিকাংশই লুঙ্গি, শার্ট, গেঞ্জি পরিহিত। আমজাদকে তো এইরকম পোশাকে দেখে সে অভ্যস্ত। যদিও কারো মুখের মাঝি আমজাদকে খুঁজে পেল না সে। একসময় দুপুর শেষ হয়ে যায়। এর মধ্যে খাবার দোকান খুঁজে খাবার, পাবলিক টয়লেট খুঁজে প্রয়োজনীয় কাজ সারা করে ফেলেছে রাহেলা। ক্লান্ত হলেই জায়গা পেয়ে ছায়ায় বসে জিরিয়ে নেয়। আস্তে আস্তে তার মনের ভয় কেটে যেতে থাকে শহর নিয়ে। সেখানে জায়গা নেয় রোমান্স। নতুন অদ্ভুত এক জগৎকে দেখে সে বিস্মিত। যতটা ভয়ঙ্কর আর অনিরাপদ ভেবেছিল জায়গাটাকে, ততটা লাগলো না। সাহস বেড়ে গেল তার। আত্মবিশ্বাস জন্মালা আমজাদের দেখা সে পাবেই। সাহস করে একটা বাসে উঠে বসল। বাস চলার পর হেল্পার যখন ভাড়া চাইতে এলো, তখন পাশের সিটের মেয়েটাকে অনুকরণ করে 20 টাকা নোট তার দিকে বাড়িয়ে দেয়। হেল্পার কোথায় নামবেন জানতে চাইলে জানলা দিয়ে বাইরে ছুটন্ত মানুষ, গাছ, দোকানের দিকে চেয়ে নীরবতা পালন করে সে। একটা সময় অনেকগুলো গাছের সারির পাশে স্টপে বাস থামতে পাশের সিটের মেয়েটা দরজার দিকে এগিয়ে যায়। রাহেলাও মেয়েটাকে অনুসরণ করে নেমে পড়ে। মেয়েটা যেদিকে যায় সে তার উল্টো দিকে হাঁটা শুরু করে। রাস্তা ধরে হাঁটার পর যে সে পার্কের ভেতর চলে এসেছে তা তার জানার কথা না। বিকেলে শেষ মুহূর্তে এত সুন্দর ছায়াঘেরা জায়গা দেখে কিছুটা প্রশান্তি পেল যেন সে। একটা বেঞ্চে বসে আশেপাশের মানুষদের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে সে।
জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে বসে গল্প করছে, হাঁটছে। ফেরিওয়ালারা পানি, কোক, ভুট্টা ভাজা, ঝালমুড়ি বিক্রি করছে। কিছু বৃদ্ধ বৃদ্ধা, তার বয়সী মেয়ে বাচ্চাদেরও লক্ষ্য করল সে। আর একটু ঘুরে ঘুরে একটা গাছকে ঘিরে থাকা গোল সিমেন্টের বসার জায়গায় বসল সে। একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। এই শহরের রাত কিরকম তা সম্পর্কে ধারণা নেই রাহেলার। এখন শুধু ইচ্ছা করছে একটা ঘরে ফিরে যাওয়ার, ফিরে আর কিছু না, বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়া। কিন্তু হায়, ঘর! এই শহরে তার কিচ্ছু নেই, কেউ নেই। এখন হঠাৎ করে যদি আমজাদ এসে তার সামনে দাঁড়াতো আর বলতো, তুমি দেখি ভারী বোকা মেয়ে, ঢাকায় আসবা, আমারে জানায় আসবা না? ইস, সারাদিন একলা একলা ঘুইরা বেড়াইছো শহর। তুমি ফিরেস্তা এসা কইলেও বিশ্বাস যাবো না, তোমার যে বুদ্ধি। চলো চলো, অনেক নাটক হইছে, এখন বাড়িতে আসো। তোমার লাইগেই তো সংসারটা এতদিন ধরে গোছাইলাম, এখন দায়িত্ব নিবা। চলো চলো, ওঠো না কেন? ভাবতেই পুলকে শরীর শিউরে উঠে রাহেলার। আহা, স্বপ্ন! সন্ধ্যা নেমে এলো। সন্ধ্যার হালকা অন্ধকার তখন নামতে শুরু করেছে। রাহেলা সেখানেই গম্ভীর হয়ে বসে নিজের চিন্তার জগতে বসে আছে। এমন সময় তার পাশে এসে বসলো একটা ছেলে, বয়স 7-8 বছর, পরনে ময়লা প্যান্ট, খালি গা, একটা পলিথিনের প্যাকেটে কোন আকৃতির অনেকগুলো বাদামের পোটলা। রাহেলার দিকে এক পলক তাকিয়েই ছেলেটা পলিথিন পাশে রেখে মাটির দিকে তাকিয়ে বসে রইল। ছেলেটাকে দেখে সারাদিনে এই প্রথম মনুর কথা মনে পড়ল। মনু কি করছে? তাকে ছাড়া আজ ঘুমাবে কি করে? ভাইয়া ভাবি গ্রামের লোক তার বাড়ি থেকে পালানোর কথা জানার পর তাকে নিয়ে কি আলোচনা করছে জানার লোভ হয় তার। ছেলেটার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে রাহেলা বলল, কি নাম গো তোমার? ছেলেটা একবার তার দিকে তাকালো, কোনো কথা বলল না। আবার চুপ করে মাটির দিকে তাকিয়ে থাকলো। রাহেলার এই প্রথম মনে হলো তার যে মুখ ঢাকা, তাকে যদি আমজাদ দেখেও চিনবে কি করে? সে আমজাদকে খুঁজতে খুঁজতে নিজেকে প্রকাশ করতেই যে ভুলে গিয়েছিল, এই ভেবে নিজের ওপর ক্ষোভ হলো। মুখের আবরণটা সরিয়ে আবার ছেলেটার দিকে তাকালো সে। এ ধরনের ছেলেদের সাহসের কমতি নেই। এরা অপরিচিত মানুষ দেখলেই ঘাবড়ে যায় না। পথে থাকতে থাকতে নানা রকম মানুষ দেখে অভ্যস্ত। বাদাম ফেরি করে বেড়ায়, অচেনা মানুষের সাথেই ব্যবসা। তবুও পুরো শরীর ঢাকা অপরিচিতা এই মহিলাটা যখন হঠাৎ তাকে নাম জিজ্ঞেস করল, তখন সন্ধ্যার এই পরিস্থিতির জন্য হোক সে একটু ভয় পেল। কিন্তু পরক্ষণেই রাহেলা মুখোশ খুলতেই সন্ধ্যার ম্লান আলোয় অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল সে। এত সুন্দর মায়াবী চেহারা, চোখ ছেলেটা এর আগে কখনোই দেখেনি যেন। কেমন একটা মা চেহারা, তার মুখাবয়ব, তার চিন্তায় যে জটিলতার কোনো ছাপ নেই তা প্রকাশ করে। গ্রাম্য সরল নারী। ছেলেটা বিড়বিড় করে বলে, রাব্বি। তোমার বাপ মা কি করে? ছেলেটা আবার চুপ করে গেল। রাহেলার খুব মন খারাপ হয়। এইটুকুন একটা ছেলে বাদাম বিক্রি করে খায়। আহা, পৃথিবীর সে কি বোঝে? ব্যাগ থেকে 500 টাকার একটা নোট এগিয়ে দেয় ছেলেটার দিকে। নাও, কিছু কিনা খাইও। ছেলেটা এবার হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এই নোটটা সে চেনে এবং মূল্য জানে, তবুও কেমন যেন সংকোচে হাত বাড়াতে পারে না। রাহেলা সিমেন্টের সিঁড়িতে টাকাটা রেখে দিতেই উড়ে যেতে পারে ভেবে টাকাটা হাতে নিয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে রাহেলার দিকে। রাহেলা বলল, তোমার বাড়িতে কে কে থাকো? বাপ আর মা। মায় চিন্তা করে না? রাইত হইয়া যায়, বাড়ি যাও না? সৎ মা। অয়। ছেলেটা সমস্ত দুঃখ যেন চোখের সামনে দেখতে পায় রাহেলা। ছেলেটা এবার অনেকটা সাহস সঞ্চয় করে বলে, আপনি বাইতে যাবেন না? কই? রাহেলা একটা দীর্ঘশ্বাস ফেলে। সারাদিনে এই প্রথম কোনো একজন মানুষ পেল মন খুলে কথা বলার। সে তার জীবনের ইতিবৃত্ত
সমস্ত ছেলেটার কাছে প্রকাশ করল। আমজাদ, তার গ্রাম, আলম মামা, কেন শহরে আসা, সব। সে ছোট্ট ছেলেটার কাছে এর কোনো সমাধান চায় না। সে যে কথা বলার জন্য একটা মনোযোগী শ্রোতা পেয়েছে, এতেই সে আনন্দিত। কোনো কারণ ছাড়াই বলা যায় না, রাহেলার চেহারা, আচরণ, সে ছোট হলেও তার ব্যক্তিত্বকে সম্মান করে যে তাকে রাহেলা সব কথা খুলে বলেছে, সব মিলিয়ে প্রথম থেকে এই অচেনা মহিলার জন্য একটা শ্রদ্ধা কাজ করল রাব্বির মনে। না হলে কোথাকার কোন মহিলা বিপদে পড়েছে, রাতে থাকার জন্য জায়গা নেই, এতে তারও চিন্তা হয় নাকি? সে চলে গেলে মহিলাটি একা এখানে বসে থাকবে সারা রাত। রাব্বি বলল, আপনি আমার লগে আসেন। কই? রাব্বি আর কোনো কথা না বলে হাঁটতে শুরু করে। রাহেলা কয়েক সেকেন্ড শুধু চিন্তা করে, তারপরই ব্যাগ নিয়ে ছেলেটার পিছু নেয়। রাব্বি মহিলাকে তার বাড়িতে নেবে না দুটি কারণে। এক, তাদের ঘরে পর্যাপ্ত জায়গা নেই। দুই, তার বাপ মা এই সহজ সরল মেয়েটাকে পেলে তার সর্বস্ব লুট করে তাকে পথে নামিয়ে দেবে। বোঝাই যায় মহিলাটির কাছে অনেক টাকা আছে। রাহেলাও কিছুটা আশার আলো দেখতে পেল যেন। রাতটা কাটানোর জন্য ভাগ্যই বুঝছি এই ছেলেটার সঙ্গে তাকে মিলিয়ে দিয়েছে। রাব্বি হাঁটছে তো হাঁটছি, সে নিজেও জানে না কোথায় যাচ্ছে, শুধু জানে একে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিতে হবে। তার পক্ষে সম্ভব না। কার সাহায্য নেবে সে? হঠাৎ ফয়সাল ভাইয়ের কথা স্মরণ হলো। তিনি এখানকার একটা কলেজে পড়ে, আর এই জায়গার আশেপাশেই তার বাড়ি। পথ শিশুদের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো। সন্ধ্যায় পার্কের গেটের উল্টো দিকের রাস্তায় চায়ের আড্ডায় প্রায়ই বন্ধুদের সাথে বসেন তিনি। গেট থেকে বেরিয়ে একটা জায়গায় অভিভাবকের সুরে রাহেলাকে বসতে বলল রাব্বি। তারপর বড় রাস্তা পেরিয়ে একটা গলির ভেতর ঢুকে গেল সে। প্রায় আধা ঘন্টা বসে থাকলো রাহেলা। এর মধ্যেই অন্ধকার নেমে গেছে পুরোপুরি, কিন্তু শহরে অন্ধকারের বালাই নেই। ইলেকট্রিক লাইট জ্বেলে আলো দিয়ে ভরা চারদিক। রাহেলার একবার মনে হলো ছেলেটার আসবে না, তবে আশ্রয় পাওয়ার এই ক্ষীণ আশাটা সে ছাড়তে পারছে না। এমন সময় ছেলেটাকে একজন বড় মানুষ নিয়ে রাস্তা পার হয়ে আসতে দেখে সংকুচিত হয়ে গেল রাহেলা। মুখের খোলা মুখোশটা পরে নিল। ফয়সাল এখানের একটা কলেজে অনার্স 3য় বর্ষে পড়ে। এই আড্ডার সময়ে কোনো মহিলার জন্য তাকে ডেকে আনায় রাব্বির ওপর সে বিরক্ত, কিন্তু না এসে উপায় ছিল না। রাব্বি নাছর বান্দার মতো ঘ্যান ঘ্যান করে বিরক্ত করে মারছিল। মহিলাটির বিপদের সমস্ত কথা আগাগোড়া কয়েকবার শোনায় তাকে। এই ধরনের স্বপ্ন নিয়ে শহরে আসা মহিলাদের প্রায়ই দেখা যায়। বলা না গেল, এই ধরনের মহিলাদের দেখে অবাক হওয়ার কিছু নেই। স্বামী সন্ধানে একটা মেয়ে শহরে ছুটে আসাটা তাই অস্বাভাবিক লাগলো না ফয়সালের কাছে। সে তবুও আরেকবার প্রশ্ন করে, রাহেলার কাছ থেকে সব কথা জেনে নিল। এই পর্যন্তই ঠিক ছিল। হয়তো সে অচেনা একটা নারীর জন্য কী বা করতে পারে ভেবে এখনই চলে যেতে পারত, কিন্তু সে উৎসাহিত হয়ে মহিলাটির মুখ দেখতে চাইল। রাহেলা সংকুচিত হয়ে মুখোশ ছড়াতে রাহেলার মুখের দিকে মুগ্ধ নেত্রে তাকিয়ে রইল এই ছেলেটাও। কালো বর্ণের চেহারায় এই মায়া, এই তীব্র মায়াভরা চোখ, মোখায়ব নির্দেশ করছে রাহেলার জীবনের সরলতা। করুণ মুখ দেখেই বোঝা যায় এটা কোনো ছল না। এই মেয়েটি আসলেই বিপদে পড়েছে। একে এই রাতে শহরের মাঝে ফেলে যেতে ইচ্ছা করলো না ফয়সালের, কিন্তু রাতে কোথায় রাখবে একে? টুনু আপাদের বাসায়? এই অপরিচিতা মেয়েটিকে এই প্রথম কিছু সম্বোধন করে কথা বলল ফয়সাল। আমার সাথে চলে না পা। রাহেলা বুঝতে পারছে না ভাগ্য তাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ছেলেটা হয়তো তাকে একটা আশ্রয় খুঁজে দেবে, এই আশা মনে জাগলেও অজানা একটা ভয় তাকে গ্রাস করল। আর কিছু করার নেই, তাই রাব্বির মাথায় মুখে হাত রেখে তাকে বিদায় দিয়ে ফয়সালের সাথে রাস্তা পার হলো।
রাহেলার আন্দাজ নেই 15-20 মিনিট এই নতুন লম্বা ছেলেটার সাথে অলিতে গলিতে হাঁটল সে। তারপর একটা গেটের বাইরে রাহেলাকে দাঁড়াতে বলে গেটের ভেতরে ঢুকল সে। 10 মিনিট পর হতাশভাবে বের হয়ে এলো। বলল, আপা চলেন, হাঁটতে অসুবিধা হচ্ছে না তো? রাহেলা না সূচক মাথা নাড়ায়, আবার হাঁটতে থাকে তারা। এমন করে হাঁটতে হাঁটতে আরও 3টা বাড়িতে যায় ফয়সাল। প্রতিবারই হতাশ হয়ে গেট দিয়ে বেরিয়ে আসে। রাহেলা বুঝতে পারে তার মতো অপরিচিত একটা মেয়েকে কেউই থাকতে দিতে চায় না। নিজের বিপদে ছেলেটাকেও এভাবে বিপদে ফেলায় ভেতরে ভেতরে লজ্জা পায় রাহেলা। রাত প্রায় 9টার মতো বাজে। ছেলেটা বলে, দেখেন আপা, আমি কি করব নিজেও বুঝতেছি না। আমি একটা মেসের মতো জায়গায় থাকি। এক রুমে 3 বন্ধু, অ্যাটাচ বাথরুম আর রান্নাঘর। আমার বাকি 2 রুমমেট গ্রামে গেছে অবশ্য। আপনি চাইলে রাতে রান্নাঘরে থাকতে পারেন। রাহেলা হ্যাঁ সূচক মাথা নাড়ে। আর কি বা করার আছে তার? রাহেলাকে নিয়ে সে তার বাড়িতে উপস্থিত হলো। এমনিতেই সারাদিনের এই অদ্ভুত ভ্রমণ, হাঁটায় ক্লান্তির চরম সীমায় পৌঁছে গিয়েছিল রাহেলা। ঘরে ঢোকার পর ছেলেটার অনুরোধে আগে থেকে রান্না করা ভাত তরকারি খেলো তারা দুজন। এবার শরীর যেন অবশ হয়ে এলো পুরোপুরি। 2 চোখে ঘুমের জন্য কিছু দেখতে পাচ্ছে না সে। রান্নাঘরে কাঁথা বিছিয়ে বালিশ ফেলে শুতেই, তাই ঘুমের জগতে যেতে সময় লাগলো না তার। গভীর ঘুমে তলিয়ে গেল। গভীর রাতে তার পুরো শরীরের ওপর আরেকটা শক্ত শরীরের স্পর্শ অনুভব করতেই শিউরে উঠল রাহেলা। বিহবলভাবে চোখ মেলতেই পাশের ঘরে ড্রিম লাইটের মৃদু আলোতে তার উপরে চেপে বসা ছেলেটাকে চিনতে পারল সে। মুখটা পরিচিত হলেও এই চেহারা সম্পূর্ণ নতুন লাগলো রাহেলার কাছে। সন্ধ্যার পর থেকে যে ছেলেটা তাকে আশ্রয় দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরেছে, তাকে আপা বলে ডেকেছে, সেই ছেলেটার দৃষ্টি এটা না। পৃথিবীর কোনো ভাই তার বোনের দিকে এভাবে তাকাতে পারে না, এই আচরণ করতে পারে না। রাহেলার দুনিয়া উল্টে গেল তার সঙ্গে কি হচ্ছে বুঝতে পেরে। তার ঘুম এখনো কাটেনি। স্বপ্ন নাকি এটা? শরীর এত ক্লান্ত ছিল যে ধাক্কা দিয়ে ছেলেটাকে সরিয়ে দিতে পারল না। মুখ দিয়ে শব্দ করতে যাবে, এক হাত দিয়ে মুখটা চেপে ধরল ছেলেটা। সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে ছেলেটা দিনে আপা বলে ডাকে, সে রাতে এতটা হিংস্র হতে পারে। বড় বড় চোখ করে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল সে। ছেলেটা ম্লান আলোতে তার 2 চোখ বেয়ে পড়া পানি দেখলই না বা দেখার সময়ও পেল না। এখনও তার সাথে এসব ঘটছে সে বিশ্বাস করতে পারছে না। চিৎকার করার শক্তি নেই তার। আতঙ্কে জ্ঞান হারালো রাহেলা। ছেলেটা চলে গেল যখন, তখন তার জ্ঞান ছিল। শরীর এত ক্লান্ত হওয়ার পরও বাকি রাত সে 2 চোখ বন্ধ করতে পারল না। চোখ বন্ধ করলে ছেলেটার হিংস্র চেহারা তার চোখের সামনে ভাসে, আর সে কেঁপে ওঠে। দরজা খুলে কেউ যে ঘর থেকে বেরিয়ে গেল টের পায় সে। এক অচেনা ছেলের সাথে এই বাড়িতে আসাটাই তার ভুল ছিল। এক বিন্দু নড়ার শক্তিও তার নেই। একজন পুরুষ মানুষ আর পশু, 2 রূপের সঙ্গে এই নারীর পূর্বে পরিচয় হওয়ার কথা না। বিষাদে পুরো মন রাতের মতোই আধার হয়ে গেল তার। সকালবেলা যখন সে উঠে জামা জড়িয়ে পাশের ঘরে গেল, দেখল কেউ নেই। সে বাথরুমে চলে গেল। নিজের শরীরের প্রতি এক ঘৃণা অনুভব করল। এখনো ঘোরের মধ্যে কাটছে তার চিন্তা। এই চিন্তায় আমজাদ নেই, আছে শুধু নিজে। হাঁটছে, বসছে কেঁপে কেঁপে। ফ্রেশ হয়ে ঘরের বাইরে বেরোলো না রাহেলা। পাথরের মূর্তির মতো বিছানার উপর বসে রইল। প্রায় দুপুরের দিকে ঘরে ফিরল ফয়সাল নামের ছেলেটা। এসেই রাহেলার পায়ের কাছে হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ল। আমারে মাফ করে দেন আপা, আমার নিয়ন্ত্রণ ছিল না নিজের ওপর। প্লিজ আপা, এইসব আশেপাশের লোকজন জানলে সব শেষ হয়ে যাবে আমার। আমি গরিব, আমার গ্রামে পরিবার পথে বসে যাবে, আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আপনি আমার বড় আপা, আমারে মাফ করে দেন। রাহেলা বিহবল দৃষ্টিতে ছেলেটার মুখের দিকে তাকিয়ে রইল। এই চেহারার সাথে সেই চেহারা কিছুতেই মেলাতে পারছে না। তার ভেতর কোনো প্রাণ নেই, তাই সে কোনো কথা বলতে পারল না।
ছেলেটা যে তার পা চেপে ধরে ফুফিয়ে কাঁদছে, ছেলেটাকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও তার নেই। ছেলেটা আবার ফুফিয়ে উঠে বলল, প্লিজ আপা, এইবারের মতো আমারে ক্ষমা করেন। আপনি যা বলবেন তাই আমি করব। প্রয়োজনে আপনার স্বামীরে যেখান থেকে পারি খুঁজে এনে দিব, আপনারে কাজের ব্যবস্থা করে দিব, আপনি চাইলে গ্রামে পৌঁছায় দিব। প্লিজ আমারে মাফ করেন। রাহেলা তবুও কথা বলে না। ছেলেটা এবার পকেট থেকে কয়টা 500 টাকার নোট বের করে রাহেলার পাশে রেখে বলল, এই টাকা কয়টা রাখেন, লাগলে আরও দিব, আপনি চলে যান। এবার রাহেলার হুঁশ ফিরল। চলে যান, চলে যান, বিড়বিড় করে বলল সে। ফয়সাল ভয় পেয়ে গেল উদ্ভ্রান্তের মতো এই কণ্ঠ আর দৃষ্টি শুনে। টাকার দিকে সে ফিরেও তাকালো না। তার এক সেট জামা বাথরুমে পড়ে রইল। সে রান্নাঘর থেকে নিজের ব্যাগটা তুলে নিয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে এলো। বোরকা পরেনি সে, বোরকাও রান্নাঘরে পড়ে রইল। চুল উস্কো খুস্কো, বিড়বিড় করে বলছে, চলে যান, চলে যান। আর হেঁটে চলেছে ভয়ঙ্কর এই শহরের একটি গলির রাস্তা দিয়ে। যেই রাহেলা এই শহরের প্রতি ভয় কমিয়ে ধীরে ধীরে রোমান্স অনুভব করতে শুরু করেছিল, সেই রাহেলাই এই শহরকে আগের চেয়ে দ্বিগুণ ভয় পেয়ে এখন পালাতে চাইছে। সে কি করছে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। শুধু হাঁটছে। সব কিছু কেমন যেন বিষাদ মাখা লাগছে। রাতে সেই ভয়ঙ্কর স্মৃতি মোছার জন্য বারবার আমজাদের কথা মনে করতে চাইলেও পারল না। এই মুহূর্তে খুব কাছের কাউকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছা করছে তার, কিন্তু কেউ নেই এখানে তার। এটা তার সাথে কি হয়ে গেল? সবাই যদি জেনে যায় ঘটনা, তাহলে তার কি হবে? সে আমজাদকে মুখ দেখাবে কি করে? গ্রামে ফিরে গিয়ে ভাই ভাবিকেই বা মুখ দেখাবে কি করে? নানান চিন্তা মাথায় ঘুরছে। হুঁশ নেই রাহেলার। সে ভয়ার্ত দৃষ্টিতে চারদিকে তাকালো। কত মুখ! ইস, একটা পরিচিত মুখ নেই। সেই ছোট্ট ছেলে রাব্বির দেখা যদি সে পেত। সব রাস্তা গুলিয়ে ফেলেছে সে। চীনে গত সন্ধ্যার সেই জায়গায় যেতে পারবে না সে। বিপদের আশঙ্কা অনুভব করতে করতেই ধীরে ধীরে সজাগ হতে চাইল তার মস্তিষ্ক। আবার ভয়াবহ স্মৃতি চোখের সামনে ভেসে উঠতেই পালাতে চাইল এই জায়গা ছেড়ে যত দূর যাওয়া যায় তত দূরে। হঠাৎ পেছন থেকে সে পাষণ্ড ছেলের ডাক শুনে শিউরে উঠল রাহেলা। পেছনে একবার তাকিয়ে আবার উদ্ভ্রান্তের মতো হাঁটতে লাগলো। ছেলেটা ছুটে তার দিকে আসছে। তারও ছুটে পালাতে ইচ্ছা করছে, কিন্তু এত মানুষের মাঝে তা করতে সংকোচ বোধ করছে। সে উন্মাদ হয়ে যায়নি, তার সুস্থ জ্ঞান আছে। ছেলেটা একেবারে তার কাছে চলে এলো। সে এখন কি করবে? চেঁচিয়ে লোকজনের সাহায্য চাইবে? ছেলেটার দিকে আবার তাকালো রাহেলা। ভয়ঙ্কর মনে হচ্ছে না তো তাকে? কান্না ভেজা চোখ, করুণা প্রার্থনা করে এই মুখ। ছেলেটার হাতে রাহেলার বোরকা। সে এতক্ষণে নিজের দিকে তাকালো। এত মানুষের মাঝখানে বোরকা ছাড়া এতক্ষণ শুধু শাড়ি কাপড় পরে হেঁটেছে, ভাবতে অস্বস্তি লাগলো। বোরকাটা নিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে পরে নিল সে। আবার হাঁটতে লাগলো। ছেলেটাকে পুরোপুরি এড়িয়ে চলছে সে। ছেলেটা তার পিছু ছাড়ছে না। আপা, প্লিজ আমারে মাফ করে দেন। আমি এই মুখ কাউরে দেখাতে পারবো না। আমি এই পাপের মূল্য দিতে যে কোনো কিছু করতে পারি। আপনার স্বামীরে আমি পুরো শহর হলেও খুঁজে বের করব। রাহেলা কোনো উত্তর দেয় না। হন হন করে হাঁটতে থাকে। অলিগলি পেরিয়ে যায়। কোথায় যাচ্ছে নিজেও জানে না। অন্তত এই নোংরা ছেলেটার থেকে দূরে যেতে চাইছে সে। ছেলেটার গতি না কমায় দুজনের দূরত্বও কমছে না। ছেলেটা তার স্বামীকে খুঁজে দেওয়ার কথা বলতেই তার মনে ক্ষীণ আশার আবির্ভাব হলো। ছেলেটাকে সে আর বিশ্বাস করে না। ছেলেটাকে তার পিছু নিতে না করার মতো শব্দ তার মুখ দিয়ে বেরোলো না। ঘৃণায় আড়ষ্ট হয়ে রইল জিহবা। এইভাবে আরো অনেকক্ষণ হাঁটল রাহেলা। একসময় বুঝতে পারল তার যাওয়ার কোনো জায়গা নেই, কোনো আশা নেই।
ছেলেটা তাকে একটা কাজ জোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিল। নিরাপদ থাকার জায়গার কথা শোনালো। ছেলেটার দিকে না ফিরে তাকিয়ে হাঁটছে আর হাঁটছে সে। মাথা চক্কর দিচ্ছে এবার। চারপাশ আদার আদার হয়ে এলো ক্লান্তিতে। রাহেলা এবার থামলো, ছেলেটার দিকে তাকালো। ছেলেটা রাহেলার ক্লান্ত চোখ জোড়া দেখে কিছুক্ষণ চুপচাপ থাকলো। অনুধাবন করলো হার মেনে নিয়েছে রাহেলা, যে কোনো মুহূর্তে ঢলে পড়বে। তারপর একটা রিক্সা ডাকলো। রিক্সাতে রাহেলাকে উঠতে সাহায্য করলো। রাহেলা জানে না তার সাথে কি হচ্ছে, ছেলেটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তার শুধু কাউকে জোরে ধরে কাঁদতে ইচ্ছা করছে। হয় মনু, নয় আমজাদ, নয় মেজো ভাবি। সেই পথশিশু রাব্বি হলে হবে, কিন্তু এই পশুর থেকে দূরে থাকতে চাচ্ছে সে। একটা নিরাপদ আশ্রয়। শরীরে শক্তি নেই যে, ক্লান্তি অবসাদে তার পুরো শরীর আড়ষ্ট হয়ে এলো। কতক্ষণ মনে নেই রাহেলার। ছেলেটা বিড়বিড় করে পুরো পথে করুণ স্বরে তাকে কি বলল তার কিছুই শুনতে পায়নি সে। রিক্সা থামলো একটা বড় বাড়ির গেটের সামনে। ছেলেটার সাথে বাড়ির গেট পেরোলো রাহেলা। রাহেলাকে এবারও মিনতির সুরে বলল, আপা, আপনি আমাকে মাফ করে দেন। আমি জানি আপনি হয়তো কোনো দিন করবেন না, আমার এর প্রায়শ্চিত্ত করতে দেন। এখানে আপনি সবচেয়ে নিরাপদে থাকবেন। এদের ছেলে দেখাশোনার জন্য একটা লোক খুঁজছেন তারা। আপনি এই বাড়িতে কিছুদিন থাকেন, কাজ করেন। আমি আপনার স্বামীরে যেখান থেকে পারি খুঁজে আনব। তবুও নীরব রাহেলা। বাড়ির গেট দিয়ে ঢুকতেই অনেকটা ক্লান্তি দূর হয়ে গেল রাহেলার। বিস্ময় ভরা দৃষ্টিতে চারদিকে তাকালো সে। এত সুন্দর আর বড় বাড়ি এত কাছ থেকে সে আগে কখনো দেখেনি। ফুলের বাগান, মাঠ, মাঠের ওপর ছাতার মতো চালের নিচে টেবিল চেয়ার ফেলা। একটা মৎস্যকন্যার পাথরের মূর্তির পাশ থেকে পানি ঝর্ণার মতো করে পড়ছে। ছেলেটা বলল সে এই বাড়িতে টিউশনি করায়। ওই ছেলেটার দেখাশোনা করার জন্য একটা লোক খুঁজছে বাড়ির ম্যাডাম। ছেলেটা রাহেলাকে তার গ্রামের লোক বলে পরিচয় করিয়ে দিল ম্যাডামকে। রাহেলা আভিজাত্য আর রূপে ঠাসা এই ম্যাডামের দিকে মুগ্ধভাবে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে মাথা নিচু করে ফেলল। ম্যাডাম বলল, মুখোশ সরাও। কি নাম তোমার? পুরো পথে ছেলেটার সঙ্গে একটা কথাও বলেনি। কণ্ঠটা তাই আড়ষ্ট হয়েছিল। বিড়বিড় করে বলল, রাহেলা। ছেলেটা কিন্তু তার শহরে আসার পেছনের কারণ কিছুই লুকালো না। বলল, কিভাবে স্বামীর খোঁজে গ্রামের এক লোককে ধরে একা শহরে এসে হারিয়ে গিয়েছিল। বাড়িয়ে বলল সে মেয়েটাকে খুঁজে পায়, আপা বলে ডাকে। তার গ্রামের মেয়ে যে তা চিনতে তার ভুল হয়নি। রাহেলা কোনো কথা বলে না, চুপচাপ ঠায় দাঁড়িয়ে রয়। ম্যাডাম বিস্মিত হয়ে বলে, আচ্ছা বোকা মেয়ে তো তুমি, এমন বোকামি কেউ করে? ইচ্ছা করে এই শহরে এসে হারিয়ে গেলে কাউকে বুঝে খুঁজে পাওয়া যায়? কি আশা নিয়ে এই ভরসা বিশ্বাস পেলে তুমি? সে তো মনে হচ্ছে স্বেচ্ছায় তোমাকে ত্যাগ করেছে। তার ছবি আছে কোনো? ম্যাডামের কথাগুলোতে ঝাঁজ ছিল না, ছিল মায়া আর কৌতূহলতা। রাহেলা না সূচক মাথা নাড়ল। ম্যাডাম অবাক হয়ে বললেন, তবে? রাহেলার আর কিছু বলার নেই। মেয়েটি তার সাথে কথা বলতে সংকোচ বোধ করছে বুঝতে পেরে ম্যাডাম এবার ফয়সালের দিকে তাকিয়ে বলল, সে গ্রামে ফিরে যাচ্ছে না কেন? কোন মুখে ফিরে যাবে বলছে? তাছাড়া সেখানে আপন কেউ নেই। মা বাবা ভাই বোন সবাই মৃত, আন্দাজে বলল ফয়সাল। রাহেলা শুধু একবার তার দিকে চাইতেই চোখ নামিয়ে নিল। ম্যাডাম আবার বলল, এমন গোমরা হয়ে থাকলে চলবে না, হাসি খুশি থাকতে হবে। আমি চাই আমার ছেলেটা হাসি খুশি মানুষের সঙ্গে মিশুক। রাহেলা সরল মুখায়ব দেখে তাকে প্রথমে পছন্দ করে রেখেছিলেন গৃহকর্ত্রী। এবার বললেন, যাও ভেতরে, মন্টুর মা তোমাকে ঘর দেখিয়ে দেবে। ক্লান্ত মনে হচ্ছে,
কিছু খেয়ে নিও, আমি মন্টুর মাকে বলে দিচ্ছি। মন্টুর মা, মাঝবয়সী এক মহিলা এসে রাহেলাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। ফয়সাল ভয়ে সংকুচিত হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে রাহেলা যদি এই ম্যাডামের কাছে একবার গত রাতের কথা প্রকাশ করে দেয় তাহলে নিশ্চিত তাকে জেলে মরতে হবে। তবুও সে এই বাড়িতেই তাকে আনলো। এই পাপের প্রায়শ্চিত্ত নেই। ম্যাডামের অনুরোধেও তাই বাড়ির ভেতর গেল না, নিজের বাড়ির পথে রওনা হলো। শুরু হলো রাহেলার জীবন নতুন করে। সেই মানসিক ধাক্কাটা কাটিয়ে উঠতে যদিও সময় লাগলো, কিন্তু ধীরে ধীরে এই বাড়ির সঙ্গে মানিয়ে নিল সে। এরা বড়লোক হলো, এদের ভেতর কোনো অহংকার নেই। স্যার ম্যাডাম, এমনকি যে ছেলেটার দেখাশোনা করার জন্য তাকে রাখা হলো তার প্রতি সবার আচরণে মুগ্ধ হলো সে। বাড়ির কর্তা লোকটাও কয়েকবার তার স্বামী প্রসঙ্গে আলোচনা করেছেন, চেহারা গায়ের রং জেনে নিয়েছেন। ফয়সাল নামের ছেলেটা রাহেলাকে এখানে এনে দেওয়ার কয়দিন পরই এই বাড়ির টিউশনি ছেড়ে দিল। বাড়ির কর্ত্রী খুব অবাক হলো। ছেলেটা স্বাভাবিকভাবে বলেছিল জায়গা বদল করছে সে, তাই এখানে এসে পড়ানো সম্ভব না। তারপরেও মাঝে মধ্যে রাহেলাকে দেখতে, তার খোঁজ খবর জানতে এই বাড়িতে আসতো ছেলেটা। রাহেলা যতটা সম্ভব দূরে সরে থাকত। এমনকি ছেলেটা তার স্বামীকে নিয়ে কথা বললেও বিদঘুটে লাগতো, একরকম অস্বস্তিতে ভুগত। ভয়ার্ত এক স্মৃতির জন্ম দিয়েছে যে ছেলেটা তার ভেতর। একদিন ফয়সাল তার এক আর্টিস্ট বন্ধুকে নিয়ে এলো। বাড়ির কর্ত্রীর কাছে বলল, আমি রাহেলা আপার স্বামীর একটা স্কেচ করাতে চাচ্ছি, দেখি চেহারা কেমন। যদি জানতে পারি তবুও খুঁজে পাওয়ার একটা ক্ষীণ আশা তো থাকবে। বাড়ির কর্ত্রী ফরিদা ইয়াসমিন ছেলেটার প্রতি আবারও ভালোবাসা অনুভব করলেন। একজন পর নারীর জন্য ছেলেটা যা করছে তা সত্যিই তাকে আনন্দ দেয়। হোক এক গ্রামের মেয়ে, কিন্তু রক্তের সম্পর্ক না থাকার পরও রাহেলার স্বামীকে খুঁজে পেতে মরিয়া হয়ে আছে ছেলেটা। ফয়সালের আর্টিস্ট বন্ধু আধা ঘন্টা ধরে রাহেলার বর্ণনা অনুসারে একটা স্কেচ দাঁড় করানোর চেষ্টা করল, কিন্তু রাহেলার পর্যবেক্ষণ বা বর্ণনা এতই কাঁচা যে শেষমেশ বিরক্ত হয়ে উঠে যায় সে। ফয়সালকে জানায় এই কাজ তার দ্বারা হবে না। ফয়সালের অনেক অনুরোধ সত্ত্বেও আর দ্বিতীয়বার চেষ্টা না করে বাড়ি থেকে চলে যায়। সময় কাটতে থাকে। রাহেলা আমজাদের কথা সবসময় এখনও ভাবে, কিন্তু 2 মাস এখানে থেকে নতুন করে অনেক কিছুই উপলব্ধি করতে পারে সে। আমজাদকে খুঁজে পাওয়া যে খুব সহজ কাজ না। এই শহরের সব মানুষের লিস্ট বলে যে কিছু নেই। ঢাকা শহর যে কেবল একটা ছোট্ট জায়গা নয়, এমন অনেক কিছু অনুধাবন করতে পারে সে। এই বাড়ির ম্যাডামের সঙ্গে খুব সামান্য কথা হলেও রাহেলা বুঝতে পারে তিনি খুব বুদ্ধিমান, প্রচুর পড়ালেখা জানা মেয়ে। আলম মিয়া সম্পর্কে বিস্তারিত খুঁটিয়ে জেনে নেয় রাহেলার কাছ থেকে ফরিদা বেগম, এবং সে যে নারী পাচারের দালাল ছিল এবং পুলিশ তাকে না ধরলে এতক্ষণে রাহেলার কি অবস্থা হতো তা অনুমান করতে বেশি মাথা খাটাতে হয় না তার। ভাগ্যিস ফয়সালের হাতে পড়েছিল, নইলে যে আর কি বিপদে পড়ত মেয়েটা। মানুষ যে এতটা বোকা সহজ সরল হতে পারে তা বিশ্বাসই করতে পারতেন না ফরিদা বেগম, যদি না সামনাসামনি রাহেলাকে দেখতেন। মেয়েটার জন্য একটা টান অনুভব করেন তিনি, চান কোনো একটা উপকার করতে। কিন্তু মেয়েটা তার স্বামী সম্পর্কে এমন কোনো তথ্যই জানে না যার মাধ্যমে তাকে খুঁজতে শুরু করবে সে। এমনকি এটাও নিশ্চিত না ঢাকাতে আছে সে। ফয়সালেরও যে কি হলো, তার ফোন বন্ধ। কিছুদিন যোগাযোগ রেখে রাহেলা স্বামীর অনুসন্ধানের তদবির করল। অনেক দিন ধরে এ বাড়িতে আসে না সে। রাহেলা যে ফয়সালকে দেখে কেমন সংকুচিত হয়ে যায় তা তার নজরে পড়েছে, কিন্তু এর মধ্যে জটিল কিছু থাকতে পারে এমন চিন্তা তার মাথায় আসেনি। তার 8 বছরের ছেলে সবুজও এই রাহেলাকে খুব পছন্দ করে।
তার অনেক কথাই না শুনলেও রাহেলার কথা শুনে, তাই তিনি ভাবলেন থাকুক মেয়েটা এখানে, যতদিন থাকতে চায়। তিনি বা তার স্বামী সারাদিন বাড়িতে থাকেন না, সবুজের দেখাশোনাটা তো অনায়াসে করছে রাহেলা। এভাবে আরও কয়েক মাস গেল। এখন নিজের বাড়ি যেন হয়ে গেছে এটা রাহেলার। তার সঙ্গে কেউই এখানে কাজের লোকের মতো ব্যবহার করে না। সবুজের প্রতি আশ্চর্য একরকম মায়াও জন্মে গেছে তার। মাঝে মধ্যে গ্রামের কথা, ভাইয়া ভাবি মনুর কথা মনে পড়ে তার, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। তাছাড়া ম্যাডাম জানে গ্রামে তার আপন কেউ নেই। যদি জানে সে মিথ্যা কথা বলছে, হয়তো তাড়িয়েও দিতে পারে। ম্যাডাম তার গ্রাম, ফয়সালের বাড়ি কত দূর তাদের বাড়ি থেকে ইত্যাদি প্রসঙ্গ তুলতেই সে চুপসে যায়। এমন কোনো রাত নেই অবশ্য আমজাদকে তার মনে পড়ে না। আরও 3 বছর পেরিয়ে যায়। এখন পাকাপোক্ত এই বাড়ির লোক রাহেলা। এই বাড়ি সবুজ, স্যার, ম্যাডাম, মন্টুর মা, বাড়ির কেয়ারটেকার আবুল ভাই, দারোয়ান জামশেদ ভাই, মালি রজব চাচা, এর বাইরে তার আর দুনিয়া নেই। তার মন এর মধ্যে বিচরণ করে। খুব একটা বাড়ির বাইরে যাওয়া লাগে না তার। মন্টুর মায়ের সঙ্গে যদিও বা একটু যায়, রাস্তায় হাঁটার সময় বুক ধকধক করে, আর চোখে পরপুরুষের দিকে তাকায়, শুধু একটা পরিচিত মুখ দেখতে পাবে এই আশায়। আমজাদের মুখ ভর্তি হয়তো দাড়ি, হয়তো আরেকটু মোটা হয়েছে সে। রাহেলা যেমন আমজাদকে খুঁজছে, আমজাদও হয়তো তাকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ যদি চলতে চলতে কোনো একদিন আমজাদের সঙ্গে মুখোমুখি হয়ে যায়, কি বলবে সে? ভাবতে থাকে। এখনও মাঝরাতে একটা সংসারের স্বপ্নে বিভোর থাকে রাহেলা। জানে না আমজাদ কি করে, জানবে সে এখানে আছে। তবু আশায় থাকে, খুঁজে খুঁজে একদিন হয়তো এখানে চলে আসবে আমজাদ, তাকে নিয়ে চলে যাবে নতুন ঘরে, যে বাড়ির করতে হবে সে। মাসিক বাজারে লিস্ট করবে সে। সৃষ্টিকর্তার করুণায় হয়তো মনু কিংবা রাব্বি কিংবা এই সবুজের মতো ফুটফুটে একটা সন্তান হবে তার। গল্পটাকে এখানেই শেষ করে দেওয়া হলো, কিন্তু রাহেলার রাত দিন কি এখানেই সমাপ্ত হবে? না, সে আরও দীর্ঘদিন বাঁচবে। সে একটা আশ্রয় পেয়েছে এখন। এখন তার স্বপ্ন দেখতে বাধা কোথায়? আমজাদকে দুনিয়ার আর কেউ না চিনল, রাহেলা চেনে। আমজাদ বোকা, স্বপ্নবাজ, অকর্মা হতে পারে, কিন্তু জোচ্ছর না, বিশ্বাসঘাতক না। এই বিশ্বাস তার মনে না থাকলে এতদিন বেঁচে থাকতে পারত না রাহেলা, বা গ্রাম ছেড়ে শহরে আসার মতো মনোবলও পেত না। একবার ভেবেছিলাম রাহেলাকে আবার কিছু সময়ের জন্য গ্রামে পাঠাতে, ভাগ্যিস পাঠাইনি। এই দুঃখী সরল মেয়েটার জীবনের দুঃখ আর বাড়িয়ে লাভ কি? তার স্বপ্ন আশা এর খুন করার আমি কে? কিছু সত্য তার অগোচরই থাক না, সে তার বাকি জীবন আর গ্রামে ফিরে যায়নি, জানতে পারেনি তার জীবনের কঠিন সত্যটা। সে যদি ফিরে যেত তাহলে দেখত তার মেজো ভাইয়া সাজানো গোছানো সংসারটি আর নেই। গ্রামের ধান খেতে রাইলে 7-8 বছরের একটা ছেলের ছেঁড়া একটা নোংরা প্যান্ট আর খালি গা নিয়ে পালিয়ে বেড়ানো। সবসময় আতঙ্ক নিয়ে ছুটে চলা ছেলেটা যে তার সে অর্ধেক ভালোবাসা পাওয়া মেজো বাবির ছেলে মনু, তাও সে চিনতে পারত না। যার মুখ দেখলেই এখন সবাই জারজ জারজ বলে খেপিয়ে তোলে, তাড়িয়ে দেয়। মেজো ভাবি জেলখানায়, মেজো ভাই ব্যবসা ছোট, আর বড় ভাইকে বুঝিয়ে দিয়ে সারাদিন ঘরে বসে নেশা করে। আমজাদ নিখোঁজ হওয়ার আগের দিনে মেজো ভাবি তার জীবনের সমস্ত গোপন কথা মেজো ভাবির আপন বড় ভাইয়ের সাথে প্রকাশ করে। তার বড় ভাই তার ওপর রাগ করে না, বুঝতে পারে এছাড়া এ সংসার টিকে থাকার আর কোনো পথ খোলা ছিল না। শুধু এখন তার বোন জামাতা আর অন্য কেউ এই কথা না জানলে হলো। রাহেলার মতো আমজাদও যখন গভীর রাতে বিছানায় শুয়ে ভাবছিল রাহেলা তার জন্য জীবনে কত কিছু করেছে,
এই সুযোগ তাকে একটু সুখের মুখ দেখানোর। এই গয়না, টাকা আর রাহেলাকে নিয়ে কালই ঢাকায় চলে যাবে। এমন সময় বাড়ির বাইরে মেজ ভাবির ডাক শুনে আমজাদ বাইরে বেরোয়। ভাবির পেছন নিয়ে বাড়ির পেছনে জঙ্গলে যায়। ভাবি তাকে দাঁড়াতে বলে কোথায় গেল। এমন সময় মাথার পেছনে ভারী কিছু একটার আঘাত পায়। শেষবারের মতো দুনিয়াকে ঝাপসা দেখে। তার লাশের সাথে সন্তর্পণে ঘরে ঢুকে আনা আমজাদের সমস্ত জামা কাপড়ও পুঁতে ফেলা হয়, গয়নাগুলো পুঁতে ফেলা হয় তার সাথে। চারিদিকে সেই লোক দিয়ে ছড়িয়ে দেয় ঢাকায় যাওয়ার গাড়িতে উঠতে দেখেছে আমজাদকে। মেজ ভাবির বড় ভাই, যার সাহায্য নিয়ে কাজটি করেছিল, সে অনেক দিন পর অন্য একটা মামলায় ধরা পড়ে। তার পূর্বের এই অপরাধের কথা স্বীকার করে। সাথে সাথে চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো গ্রামে। গ্রামের এমন কোনো মানুষ নেই সেদিন মাটি করে আমজাদের কঙ্কাল তোলার সাক্ষী হয়নি। ও শুধু একটি মেয়ে বাদে। সে তখন শহরের রাস্তা দিয়ে মন্টুর মা নামে পরিচিত এক মহিলার সাথে হাঁটতে হাঁটতে আট চোখে পরপুরুষের দিকে তাকিয়ে পরিচিত একটা মোখায়ব মেলানোর চেষ্টা করছিল। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।